ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির লেকচার নাম্বার 16 পড়ব, অর্থাৎ কিনা পোস্ট গুপ্তা যুগ মানে গুপ্ত পরবর্তী যুগের সম্পর্কে পড়ব। তো গুপ্ত পরবর্তী যুগকে আমি দেখো তিনটে ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান সিনারি, মানে গুপ্তদের পরবর্তী সময় ভারতবর্ষের তিনটে সিনারি আমরা দেখব। একটা হচ্ছে উত্তর ভারত, একটা হলো পূর্ব ভারত, আর একটা হলো দক্ষিণ ভারত। ওকে, আচ্ছা, তাহলে আমি আগের লেকচারে পরবর্তী গুপ্ত যুগে পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধন সম্পর্কে আলোচনা অলরেডি করে ফেলেছি। আজকে যে আলোচনাটা আমি করব সেটা হচ্ছে গুর্জর প্রতিহার দিন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে গুর্জর প্রতিহাররা কোথায় পড়বে? নর্দার্ন ইন্ডিয়া মানে নর্থ ইন্ডিয়ান সিনারির মধ্যে পড়বে। গুর্জর প্রতিহারের পরের লেকচার আসবে দ্য পালাস মানে পালদের সম্পর্কে। আর পালদের পরে আমরা দেখব ছোট ছোট যে ইস্ট ইন্ডিয়াতে যে ছোট ছোট রাজবংশগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে, এবং তারপর চলে যাব সাউথ ইন্ডিয়াতে। ঠিক, আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, আমি এই ভিডিও লেকচারগুলোকে একটা সিরিজের মধ্যে সাজিয়ে দিচ্ছি, তোমরা সেগুলোকে পরপর পরপর দেখতে থাকবে, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। দেখো, আমি যত তোমাদের পড়িয়েছি সেখানে প্রত্যেকবার আমি বলেছি যে ইতিহাসে যখন একটা সার্বভৌম রাজা যখন ভারতবর্ষে তৈরি হয়েছে, সার্বভৌম বলতে কি একটা কেন্দ্রীয় সরকার, মানে একটা বৃহৎ একটা সাম্রাজ্য যখন সমস্ত জায়গাগুলোকে কন্ট্রোল করছে, তখন ভারতবর্ষের যে ছোট্ট ছোট্ট ক্ষেত্র বা প্রান্তের রাজারা কিন্তু বেশি শক্তিশালী ছিল না। কিন্তু যখনই ভারতবর্ষের সেন্ট্রাল পাওয়ারের অবনতি ঘটেছে, তখনই কিন্তু আমরা দেখছি বিভিন্ন প্রান্ত দেশের রাজাগুলো তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। তো যখন পরবর্তী গুপ্ত সাম্রাজ্য ভারতবর্ষকে এক ছাতার নিচে এনেছিল, কিন্তু সেই গুপ্তদের যখন পতন ঘটলো, তখন আমরা দেখছি যে সিংহাসনের লড়াই। গুপ্তদের সময়কাল পর্যন্ত ভারতবর্ষে মগধ ছিল একটা ইম্পর্ট্যান্ট প্লেসে, মগধ। কিন্তু পরবর্তী গুপ্ত যুগে এই মগধের অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হতে থাকে। কারণ কি, তখন হর্ষবর্ধন এই সময়ে একটা জায়গা যেটার নাম হচ্ছে কনৌজ, ওকে, সেই কনৌজকে তিনি মগধের সমান সমান ক্ষমতার জায়গায় নিয়ে চলে আসেন। অর্থাৎ হর্ষবর্ধন কনৌজকে তার রাজধানী করেছিলেন, এবং কনৌজের তখন প্রতিপত্তি বিশালভাবে বেড়ে গিয়েছিল। এবার ঘটনা কি ঘটলো, গুপ্তদের পরবর্তী সময়, হর্ষবর্ধনের পরবর্তী সময় এই কনৌজকে দখল করার জন্যে ভারতের বিভিন্ন শক্তির মধ্যে গন্ডগোল শুরু হলো। সেই ক্ষেত্রে আমরা যদি মনে করতে চাই, দেখো, আর্যাবর্ত মানে ভারতের উত্তর ভাগটা, পুরো উত্তর ভাগটাকে গ্রহণ করার জন্যে তিনটে রাজবংশ সংগ্রামে লিপ্ত হয়েছিল। তারা কারা? তারা হচ্ছে 1 নম্বর এই গুর্জর প্রতিহার, 2 নম্বর ছিল পাল, আর 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে রাষ্ট্রকূট। ঠিক আছে, এই রাষ্ট্রকূট, এই তিনটে রাজবংশ কিন্তু এই কনৌজ দখলের জন্য, অর্থাৎ আর্যাবর্ত যেটাকে আমরা বলি উত্তর ভারতের যে সিনারি, সেটাকে কন্ট্রোল করার জন্য এই তিনটে রাজবংশ প্রতিহার, পাল আর রাষ্ট্রকূটরা নিজেদের মধ্যে কিন্তু গন্ডগোলে লিপ্ত ছিল। আর এই গন্ডগোলটাকেই বলা হয় ট্রিপার্টাইট সংগ্রাম, অর্থাৎ মানে ত্রিশক্তির সংগ্রাম, যেগুলো আমরা পরবর্তী সময় পড়ব। তো তার মধ্যে উত্তর ভারতের গুর্জর প্রতিহার বংশ কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জায়গা রাখে। চলো তাহলে এদের সম্পর্কে দেখা যাক। সবার প্রথমে আসো যে গুর্জর প্রতিহার কারা, এদের অস্তিত্ব কি, মানে এদের অরিজিনটা কোথায়। দ্য বার্ডিক ট্র্যাডিশন অফ রাজস্থান ক্লেমস, রাজস্থানের যে বার্ডিক ট্র্যাডিশন রয়েছে তারা দাবি করে যে গুর্জর প্রতিহার, চালুক্য, পারমার্স এবং চামানাস এরা সবাই মাউন্ট আবুতে, রাজস্থানের মাউন্ট আবুতে একটা যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞের ফলে এই 4টি রাজবংশ সৃষ্টি হয়েছে। এটা পৌরাণিক কাহিনী, তারা এটা বিশ্বাস করে। আর এই জন্যে এই 4টি রাজবংশকে, অর্থাৎ গুর্জর প্রতিহার, চালুক্য এবং পারমার আর চামন্স, এদেরকে বলা হয় অগ্নিকুলস। ঠিক আছে, অগ্নিকুলস, কারণ এরা যজ্ঞের মধ্য দিয়ে এদের রাজবংশ তৈরি হয়েছে। এবং প্রতিহাররা এটা বিশ্বাস করে, প্রতিহার শব্দের অর্থ হচ্ছে ডোর কিপার, অর্থাৎ দ্বাররক্ষী। অর্থাৎ প্রতিহাররা বলেন যে তারা নাকি রামের ভাই লক্ষণের বংশোদ্ভূত। অর্থাৎ কি, যে এক সময় কি হয়েছিল, রামায়ণে এটা প্রমাণ পাওয়া যায় যে রামের দ্বারদেশ পাহারা দিতেন তার ভাই লক্ষ্মণ, আর সেই লক্ষ্মণজির অ্যানসেস্টার হিসাবে তারা কিন্তু তাদেরকে বলেন যে তারা লক্ষ্মণের বংশধর। ওকে, আচ্ছা, কিন্তু গোয়ালিয়র ইনস্ক্রিপশনে এই যে ফ্যামিলি, অর্থাৎ গুর্জর প্রতিহার ফ্যামিলি, তাদের কিন্তু ডিটেলসটা জানা যায়। আর এই যে গোয়ালিয়র ইনস্ক্রিপশন মেনশন দ্য আর্লি হিস্ট্রি অফ দিস ফ্যামিলি,
and this inscription was founded by the most famous king Bhoj, এবং এই গোয়ালিয়র ইনস্ক্রিপশন কিন্তু এই প্রতিহার রাজ ভোজের তৈরি। ওকে, আচ্ছা, প্রতিহার্স ওয়ার ওয়েল নোন ফর দেয়ার অ্যাগ্রেশন টু দ্য অ্যারাবস অফ সিন্ধ। তখন কিন্তু যে আরবের যে মানে আরবরা যে সিন্ধ প্রদেশটাকে দখল করেছিল, সেই সিন্ধের আরবদেরকে ভারতের ভেতরে আর ঢুকতে দেবে না, এই যে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু গুর্জর প্রতিহারদের বিরাট একটা কৃতিত্ব ছিল। ওকে, আচ্ছা, একটা পয়েন্ট দেখো, ইন দ্য ফোর্থ লাইন অফ দ্য রাজোর স্টোন ইনস্ক্রিপশন, রাজোরে যে স্টোন ইনস্ক্রিপশন পাওয়া গেছে তার চতুর্থ লাইনে এটা বলা হচ্ছে যে দ্য ওয়ার্ড গুর্জর প্রতিহারণ্য অকার্স ইন্ডিকেটিং দ্যাট দে ওয়ার দ্য ব্রাঞ্চেস অফ ফেমাস গুর্জর ট্রাইব অফ সেন্ট্রাল এশিয়া। অর্থাৎ কি, গুর্জররা বলছেন যে তারা ভারতের আদি বংশ, অর্থাৎ ভারতবর্ষের যে আদি পুরুষ রাম আর সেই রামের ভাই লক্ষ্মণ, তাদের থেকে তাদের এই বংশ সৃষ্টি হয়েছে। কিন্তু রাজোর ইনস্ক্রিপশন থেকে বলা হচ্ছে যে এই গুর্জররাও কিন্তু ভারতের বাইরে থেকে, অর্থাৎ সেন্ট্রাল এশিয়া থেকে কিন্তু ভারতে প্রবেশ করেছিল। গুর্জর প্রতিহার ডাইনাস্টি ইজ ইদার অফ টু ডাইনাস্টিজ অফ মেডিভেল হিন্দু ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ মধ্যযুগের যে হিন্দু যে ভারতবর্ষ ছিল সেইটার থেকেই কিন্তু তাদের এই দুটো ডাইনাস্টি, গুর্জর প্রতিহার ডাইনাস্টি। ওকে, আচ্ছা, হরিচন্দ্র ফাউন্ডেড দি ডাইনাস্টি। এই গুর্জর প্রতিহার বংশটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে হরিচন্দ্র। ঠিক আছে, অ্যান্ড ডিউরিং 6th century AD হি রুলড মান্দার অ্যান্ড মারওয়ার জেনারেলি উইথ আ ফিডেটারি স্ট্যাটাস, মানে ফিডেটারি স্ট্যাটাস নিয়ে সামন্ত রাজা হিসাবে কিন্তু হরিচন্দ্র তাদের রাজত্ব শুরু করেছিল মান্দর আর মারওয়ার জায়গাটাতে। ওকে, আচ্ছা, এরপর দেখো আসো আমরা আলোচনা করি নাগভট্টা প্রথমকে নিয়ে। ঠিক, নাগভট্টা প্রথম। আচ্ছা, এটা বলার আগে একটা বলে দিই, আমি 3টে ক্লাসের পিডিএফ একসঙ্গে দেব, অর্থাৎ এই গুর্জরদের, ঠিক আছে, তারপর পালদের, আর তারপর হচ্ছে রাষ্ট্রকূটদের। এই এই যে রাষ্ট্রকূট, গুর্জর আর পাল, এই 3টে কিংডমকে একসাথে পড়িয়ে আমি এর একটি সিঙ্গেল পিডিএফ কিন্তু তোমাদের দেব। তাই এইটার পিডিএফ তোমরা পাবে না, আমি 3টে লেকচার কমপ্লিট করার পরে একটা পিডিএফ করে সমস্ত এই 3টে রাজবংশকে কিন্তু আমি এক জায়গায় সাজিয়ে দেবো। ওকে, চলে এসো নাগভট্ট প্রথমের ক্ষেত্রে। নাগভট্ট প্রথমের যে রাজত্বকাল সেটা ছিল 725 এডি থেকে 740 এডি। তিনি কে, হি ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ গুর্জর প্রতিহার ডাইনাস্টি। গুর্জর প্রতিহার ডাইনাস্টির তিনি ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা, এবং তার রাজধানী ছিল কোথায়? উজ্জয়িন। তার রাজধানী ছিল উজ্জয়িনে। তিনি কি করেছিলেন? ওই আগেই বলেছি, আরব ইনভেডার্সদেরকে তিনি ওয়েস্টার্ন ইন্ডিয়া থেকে ডিফেন্ড করেছিলেন যে তারা যাতে ভারতের ভেতরে প্রবেশ করতে না পারে। এছাড়াও কি, হি ক্যাপচার্ড গুর্জর স্টেট অ্যান্ড নন্দীপুর। ঠিক আছে, আফটার হিম, এই নাগভট্ট প্রথমের পরে আরও দুজন রাজা এই বংশকে শাসন করেছিলেন, সেটা হলো কাক্কুক আর দেবরাজ। ঠিক আছে, তো কাক্কুক অ্যান্ড দেবরাজের পরে আমরা যে রাজাকে দেখছি তিনি হলেন বৎসরাজ। ঠিক আছে, বৎসরাজের রাজত্বকাল হচ্ছে 775 এডি থেকে 800 এডি, 25 বছরের শাসনকাল। হি ওয়াজ দ্য নেক্সট ইম্পর্টেন্ট রুলার অফ দিস ডাইনাস্টি। তিনি ছিলেন এই ডাইনাস্টির পরবর্তী গুরুত্বপূর্ণ শাসক। হি ইউনাইটেড, তিনি কি করেছিলেন, এই বৎসরাজ যে এই যে গুর্জরদের যে বিভিন্ন মানে ব্রাঞ্চে ভাগ হয়েছিল তাদেরকে তিনি এক জায়গায় আনার চেষ্টা করেন। তাহলে এই বৎসরাজ ইউনাইটেড ডিফারেন্ট গুর্জর ব্রাঞ্চেস অ্যান্ড ইনক্লুড মালওয়া অ্যান্ড রাজপুতনা ইন হিজ এম্পায়ার। তার সাম্রাজ্যের মধ্যে সম্পূর্ণ গুর্জরদের ব্রাঞ্চগুলোকে তিনি এক জায়গায় এনেছিলেন। এছাড়াও তিনি ভান্ডি পিপলদের কিংডমকে সিজ করেছিলেন। এছাড়া এই বৎসরাজ কিন্তু ধর্মপালকে পরাজিত করেছিলেন। তাহলে আমি আবার বলছি, ট্রিপার্টাইট স্ট্রাগল মানে ত্রিশক্তির সংগ্রাম আমরা ইতিহাসে দেখব, পরবর্তী লেকচারগুলোতে আমি সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ যা পরবর্তী লেকচার আমি পালদেরকে নিয়ে পড়াবো, আর পালদের আলোচনার মধ্যেই আমি দেখব যে ট্রিপার্টাইট স্ট্রাগলটা কিভাবে হয়েছিল। তা সেই এখনও বলে দিচ্ছি, ট্রিপার্টাইট স্ট্রাগলের জন্য 3টে রাজবংশ লড়াই করেছিল ভারতের আধিপত্য বিস্তারের জন্য। তারা হচ্ছে গুর্জর, পাল আর রাষ্ট্রকূটেরা। ওকে, আচ্ছা, বাট হি ওয়াজ ইনভেডেড অ্যান্ড ডিফিটেড বাই রাষ্ট্রকূট কিং ধ্রুবা। কিন্তু তিনি কি করলেন, দেখো, এই বৎসরাজ তিনি হচ্ছেন গুর্জর প্রতিহার রাজা। তিনি ধর্মপালকে পরাজিত করেছেন এবং তার যে ভূমি সেটাকে দখল করেছেন। এর পরবর্তী সময় কি ঘটে, তিনি যখন বৎসরাজ যখন এই সিংহাসন দখল করেছেন ধর্মপালের, তখন কিন্তু তিনি শাসনটাকে স্থায়ী করতে পারেননি। কারণ কি, তিনি তখন এই বৎসরাজ কিন্তু যে রাষ্ট্রকূট রাজ ধ্রুব তার কাছে পরাজিত হয়েছেন।
দেন হি টুক রিফিউজ ইন ডিজার্ট অফ রাজপুতনা, তারপর কিন্তু তিনি এই বৎসরাজ রাজস্থানের বা রাজপুতনার একটা মরু অঞ্চলে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। ফ্রম হিজ রেন ত্রিপাঠের স্ট্রাগল ফর নর্থ ইন্ডিয়া স্টার্টেড বিটুইন গুর্জার প্রতিহার, পালাস অ্যান্ড রাষ্ট্রকূটস অফ সাউথ অ্যান্ড লাস্টেড ফর 100 years। এবং তার রাজত্বকাল থেকেই এই বৎসরাজের রাজত্বকাল থেকেই কিন্তু ত্রিশক্তি সংগ্রাম ভারতবর্ষে শুরু হয়েছিল নর্থ ইন্ডিয়াকে ক্যাপচার করার জন্যে, উত্তর ভারতকে ক্যাপচার করার জন্যে। এবার আসো তার পরবর্তী শাসক নাগভট্ট দ্বিতীয়। নাগভট্ট দ্বিতীয় শাসনকাল হচ্ছে 800 AD থেকে 825 AD। হি ওয়াজ দ্য সান অফ বৎসরাজ। তাহলে এই নাগভট্ট দ্বিতীয় হচ্ছে বৎসরাজের ছেলে। তিনি কি করেছিলেন? তিনি সিন্ধ দখল করেছিলেন, অন্ধ্র, বিদর্ভ, কলিঙ্গ এই রাজ্যগুলোকে তিনি দখল করেছিলেন। আফটার দ্যাট হি ইনভেডেড কনৌজ অ্যান্ড ডিফিটেড চক্রায়ুধ দ্য জেনারেল অফ ধর্মপাল। ধর্মপালের যে জেনারেল ছিল চক্রায়ুধ, সেই চক্রায়ুধ, আচ্ছা আমরা দেখব ইন্দ্রায়ুধ আর চক্রায়ুধ দুটো ক্যারেক্টার রয়েছে। ধর্মপাল কি করেছিলেন? ধর্মপাল আমরা যখন পাল যুগের কথা পড়ব তখন আমরা দেখব যে সেইখানে দেখব যে ইন্দ্রায়ুধকে সরিয়ে দিয়ে ধর্মপাল কিন্তু চক্রায়ুধকে কনৌজের সিংহাসনে বসিয়েছিলেন। আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নাগভট্ট কী করলো? সেই ধর্মপালের যে প্রতিনিধি চক্রায়ুধ, তাকে পরাজিত করে কনৌজ দখল করে নিয়েছেন। হি অলসো ক্যাপচার্ড দ্য হিল ফোর্টস অফ মালওয়া, ক্রেটা, বৎসা, মৎসা অ্যান্ড তোমাস্কা। ঠিক আছে, এগুলো তিনি দখল করেন। বাট হি ওয়াজ ডিফিটেড বাই রাষ্ট্রকূট কিং গোবিন্দ থার্ড। এবং রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দ কিন্তু নাগভট্ট দ্বিতীয়কে পরাজিত করে দেন। ওকে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে শক্তির মধ্যে সংগ্রাম চলছে, গুর্জর, পাল আর প্রতিহার। ওকে, এরপর দেখো মিহির ভোজ। মনে রাখবে গুর্জর প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা যদি কাউকে বলতে হয় তিনি হলেন মিহির ভোজ। মিহির ভোজের রাজত্বকাল ছিল 836 AD থেকে 885 AD। ওকে, প্রায় অর্ধ শতাব্দী তিনি রাজত্ব করেছেন। এবার দেখো নাগভট্ট দ্বিতীয়র পরে রামভদ্র সিংহাসনে বসেছিল, আর রামভদ্রের যে ছেলে তার নামই হচ্ছে মিহির ভোজ বা ভোজ প্রথম। এই মিহির ভোজ বা ভোজ প্রথম বা প্রথম ভোজ ইনি কিন্তু একই ব্যক্তি। ওকে, আচ্ছা, তাহলে মিহির ভোজ সিংহাসনে বসার পরে দেখো প্রতিহার ডাইনাস্টি ওয়াজ অ্যাট ইটস জেনিথ ডিউরিং হিজ রুল। অর্থাৎ মগধ এই যে আমাদের প্রতিহার ডাইনাস্টি কিন্তু তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল এই মিহির ভোজের শাসনকালে, আর সেই জন্যেই হি ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ দিস ডাইনাস্টি। ওকে, আচ্ছা, তার যে সাম্রাজ্য সেটা হিমালয় পর্যন্ত বিস্তৃত ছিল। ওকে, তিনি কালাঞ্জর দখল করেছিলেন, সাউথ রাজপুতনা এবং কনৌজকে তিনি দখল করেছিলেন। হি ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ ফ্রম দেবপাল বাট গট ডিফিটেড। তিনি দেবপালের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করতে চেয়েছিলেন। দেবপালের বিরুদ্ধে কেন? কারণ তার আগে ধর্মপাল কিন্তু এদেরকে পরাজিত করেছিল। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি দেবপালের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, যুদ্ধযাত্রা করেছিল, কিন্তু পরাজিত হয়েছিল। এছাড়াও মিহির ভোজের একটা কৃতিত্ব আছে কি, যে তিনি নর্মদা নদী পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন সাউথে, অর্থাৎ উত্তর ভারত থেকে তিনি সাউথে নর্মদা নদী পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রকূট রাজা ধ্রুব দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় ধ্রুবের কাছে কিন্তু তিনি পরাজিত হয়ে যান 867 AD নাগাদ। ওকে, দেবপালের মৃত্যুর পরে, এদিকে যখন পাল বংশে রাজত্ব করছে দেবপালের মৃত্যুর পরে পাল ডাইনাস্টি খুব দুর্বল শাসকের অধীনে চলে আসে। আর সেই দুর্বল শাসন আমরা যখন পাল ডাইনাস্টি দেখব তখন দেখব যে পাল ডাইনাস্টির দুটো ফেজ। প্রথম পাল ডাইনাস্টিতে আমরা দেখব গোপাল, ধর্মপাল এরা সমস্ত রয়েছে। তারপরে গিয়ে আবার দেখব যে মহিপাল নামে আর একজন পাল বংশের রাজা, সে আবার পাল বংশটাকে পুনরুত্থান করছে। সো এইটা খুব ইন্টারেস্টিং হবে পাল যখন আমি পড়াবো তখন তোমাদের। তাহলে দেবপালের মৃত্যুর পরে পাল ডাইনাস্টি দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই কিন্তু মিহির ভোজ তার সাম্রাজ্যটাকে বিস্তার করে ফেলেন। ওকে, অর্থাৎ পালদের যে এম্পায়ার সেটাকে ক্যাপচার করেন। তারপর কি করলেন তিনি? হি ডিফিটেড রাষ্ট্রকূটে কিং কৃষ্ণ দ্য সেকেন্ড। তিনি রাষ্ট্রকূটের দ্বিতীয় কৃষ্ণকে পরাজিত করেন এবং তাকে পরাজিত করে মালব আর গুজরাট কিন্তু দখল করে নেন। আরবের যে ট্রাভেলার, হ্যাঁ, মানে আরব দেশের থেকে একজন পর্যটক, একজন নয় দুজন, একটা হচ্ছে আল মাসুদি আর একজন হচ্ছে সুলেমান। আল মাসুদি আর সুলেমান কিন্তু তার সময়কালে অর্থাৎ মিহির ভোজের সময়কালে ভারতবর্ষে এসেছিলেন ভারত ভ্রমণের জন্যে। হ্যাঁ, এবং তারা এই ভোজের যে রাজনীতি বা ভোজের যে রাষ্ট্রনীতি সেইটা নিয়ে তারা কিন্তু তাদের বইতে লিখেছিলেন। ওকে, আচ্ছা, আর মিহির ভোজের ধর্মভাবনার কথা যদি বলতে হয়, মিহির ভোজ হিন্দু ছিলেন। হি ওয়াজ দ্য ডিভোটি অফ লর্ড বিষ্ণু, তিনি বিষ্ণুর উপাসক ছিলেন। ওকে, বেশ,
এবার চলে এসো মহেন্দ্রপালের কথা। প্রথম মহেন্দ্রপালের রাজত্বকাল হচ্ছে 885 এডি থেকে 910 এডি। এই মহেন্দ্রপাল প্রথম কে ছিলেন? ইনি হচ্ছেন মিহির ভোজের ছেলে। হয়েছে, মিহির ভোজের ছেলে হচ্ছে মহেন্দ্রপাল প্রথম। হি ডিফিটেড পাল কিং নারায়ণ পাল। নারায়ণ পালকে তিনি পরাজিত করেছিলেন এবং বিহার ও বাংলা দখল করেছিলেন। তার সময়কালে যে ত্রিশক্তি সংগ্রাম সেটা শেষ হয়েছিল। হ্যাঁ, অ্যান্ড ফাইনালি কনৌজ কেম আন্ডার প্রতিহার্স, এবং প্রতিহারদের আন্ডারে কনৌজ এসেছিল। ওকে, আচ্ছা, হি ওয়াজ ডিফিটেড বাই কাশ্মীরি কিং অ্যান্ড হ্যাড টু সারেন্ডার পার্ট অফ পাঞ্জাব। তার মানে এই মহেন্দ্রপাল প্রথম তিনি সব জায়গায় যুদ্ধ জয় করেছেন, কিন্তু কাশ্মীর রাজ তাকে পরাজিত করে দিয়েছিল এবং তার জন্য তাকে পাঞ্জাবের কিছুটা অংশ তাকে ছেড়ে দিতে হয়েছিল। ওকে, আচ্ছা, এখান থেকে একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা মাথায় রাখবে। দ্য পোয়েট রাজশেখর, রাজশেখর কবি রাজশেখর কিন্তু যার লেখা গ্রন্থের নাম হচ্ছে কর্পূরমঞ্জরি, কর্পূরমঞ্জরির লেখক রাজশেখর, তিনি কিন্তু কর্পূরমঞ্জরি আর কাব্যমীমাংসা এই দুটো গ্রন্থের লেখক কিন্তু রাজশেখর, আর রাজশেখর ছিলেন তার সভাকবি এই মহেন্দ্রপাল প্রথমের। ওকে, আচ্ছা, প্রথম মহেন্দ্রপালের পরে সিংহাসনে বসেছিলেন মহিপাল। মহিপালের রাজত্বকাল ছিল 912 থেকে 944 এডি পর্যন্ত। দেখো, প্রথম মহেন্দ্রপালের পরে সিংহাসনে বসেছিল, প্রতিহারদের সিংহাসনে বসেছিল কিন্তু দ্বিতীয় ভোজ। হ্যাঁ হ্যাঁ, মানে হিসান দ্বিতীয় ভোজ, মহেন্দ্রপাল প্রথমের ছেলে দ্বিতীয় ভোজ কিন্তু সিংহাসনে বসেছিল, কিন্তু তাকে মহিপাল কিন্তু সিংহাসন থেকে সরিয়ে দেন। সরিয়ে দিয়ে কনফ্লিক্ট বিটুইন প্রতিহার অ্যান্ড রাষ্ট্রকূট গট স্ট্রঙ্গার ডিউরিং হিজ রেইন, এবং তার শাসনকালে রাষ্ট্রকূট আর প্রতিহারদের মধ্যে সংগ্রামটা প্রবল হয়ে ওঠে। রাষ্ট্রকূট রাজা তৃতীয় ইন্দ্র তাকে পরাজিত করে এবং কনৌজকে দখল করে। অর্থাৎ দেখেছো, এবার কনৌজকে নিয়ে, আগে আমরা দেখেছি মগধকে নিয়ে সমস্ত লড়াই, এখন শুরু হয়েছে কনৌজকে নিয়ে লড়াই। আফটার মহিপাল ফিউ উইক রুলার্স লাইক দেবপাল, বিজয়পাল, রাজ্যপাল, এরা কিন্তু পাল টাইটেল, পাল হলেও কিন্তু এরা পাল বংশের রাজা নয়। এই মহিপাল হলেও এরা পাল বংশের নয়, এরা প্রতিহার বংশের রাজা, এই ডাইনাস্টিকে শাসন করেছিল। আফটার রাজ্যপালের পরে দিস ডাইনাস্টি ওয়াজ ডিভাইডেড অ্যামং মেনি পার্টস। রাজ্যপালের পরে কিন্তু এই বংশটা বিভিন্ন সেকশনে ভাগ হয়ে গেছিল, যদিও প্রতিহাররা নর্দার্ন ইন্ডিয়াতে 300 বছরেরও বেশি সময় ধরে কিন্তু শাসন কার্য চালিয়েছিল। ওকে, আচ্ছা, এবার চলে এসো প্রতিহারদের পতনের কথা। রাজ্যপাল ছিল এই বংশের শেষ রাজা, অর্থাৎ গুর্জর প্রতিহারদের শেষ রাজা ছিলেন হচ্ছে রাজ্যপাল। এই রাজ্যপাল যখন শাসন করছেন তার পরবর্তী সময় এই বংশের ধ্বংস হয়। ভাস্ট এম্পায়ার রিডিউস টু কনৌজ, এবং এই প্রতিহারদের যে বিশাল সাম্রাজ্য ছিল সেই বিশাল সাম্রাজ্য এখন শুধুমাত্র কনৌজে এসে স্তীমিত হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, দ্য প্রতিহার পাওয়ার কমপ্লিটলি ডিক্লাইন্ড আফটার মুহাম্মদ গজনি অ্যাটাকড হিজ কিংডম ইন 1018 এডি। যখন মোহাম্মদ গজনি 1018 খ্রিস্টাব্দে যখন এই ভারত আক্রমণ করেছিল, তখন এই প্রতিহারদের পূর্ণ পতন ঘটে। After the decline of Pratihars, their feudatories Palas, Tomars, Chanhuas, Rathars, Chandelas got independent, এবং তারপর এই সমস্ত বংশগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। ওকে, তাহলে আজকে আমরা প্রতিহারদের সম্পর্কে পড়লাম, এর পরবর্তী সময় আমরা পালদের সম্পর্কে পড়ব, আর পালদের পরে আমরা রাষ্ট্রকূটদের সম্পর্কে পড়ব, এবং আর যে ছোট ছোট রাজবংশগুলো রয়েছিল পূর্ব ভারতে তাদের কথাও আমরা পড়ব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আবার বলে দিচ্ছি, পিডিএফ কিন্তু আমি 3টে ক্লাসের পিডিএফ এক জায়গায় করে সাজিয়ে দেব, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ওকে, থ্যাংক ইউ।